আন্ডার অ্যাডজুডিকেশনের ফলে বহু মানুষের নাম ডিলিটেড লিস্টে চলে এসেছে। বহু মানুষ আবার সাপ্লিমেন্টারি লিস্টে তাদের নাম দেখতে পেয়েছে, তাদের তো চিন্তা নেই। কিন্তু যাদের ডিলিটেড হয়েছে তাদের কিন্তু বহু চিন্তা রয়েছে এবং নতুন করে আপনাদের অ্যাপিল করার যে অনলাইন পদ্ধতি সেটার লিঙ্কও অ্যাক্টিভেট করে দিয়েছে। তো আপিল করার আগে আপনাদের যেগুলো মাথায় রাখতে হবে, অর্থাৎ কোন কোন ডকুমেন্ট আপনারা বলবেন, দাদা ইতিমধ্যে আমাদের যে ডকুমেন্ট ছিল সেটা তো আমরা নোটিশে দিয়েছিলাম, অর্থাৎ যখন শুনানি হয়েছিল। তো তখন যদি আপনাদের সেই নথিগুলো রিজেক্টেড করে থাকে, অবশ্যই রিজেক্টেড করেছে যার জন্য আপনার নাম ডিলিটেড হয়েছে, তাই না? তাই আবেদন করার পূর্বে অবশ্যই আপনি খেয়াল রাখবেন যে আপনাদের যে ডকুমেন্ট আপনারা সাবমিট করেছেন সেটা যেন কোনোভাবেই আগের ডকুমেন্টগুলোই আবার না দেন, কেননা সেগুলো অলরেডি ভেরিফাই করেছে, সেগুলো বৈধ নয় বলে মনে হয়েছে এবং যার জন্যই কিন্তু আপনার নাম ডিলিটেড লিস্টে এসেছে। তাই আপনাদের কিন্তু উপরন্ত কী ডকুমেন্ট দিতে হতে পারে বা কোন কোন ডকুমেন্ট আপনারা জোগাড় করার চেষ্টা করবেন সেগুলো কিন্তু আমরা ডিটেলসে আজকে এই ভিডিওতে দেখব। অবশ্যই আবেদন তাড়াহুড়া করবেন না, 15 দিন সময় মানে অনেকটা সময়। আগে বুঝুন বা দেখুন কোন কোন ডকুমেন্ট আপনার কাছে রয়েছে, না থাকলে জোগাড় করুন, তারপরেই কিন্তু আপনি আবেদন করবেন। আর যদি আগের ডকুমেন্টগুলো দিয়ে আপনি আবেদন করে দেন তাহলে আবারও রিজেকশন খাবেন, কেননা অলরেডি আপনি যে ডকুমেন্টসগুলো দিয়ে আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিটেড লিস্টে গেছেন, তার মানে আপনার ডকুমেন্টগুলো যেগুলো সাবমিট করেছিলেন সেগুলো বৈধতা পায়নি। তাই সেগুলো দিয়েই কিন্তু আবার তাড়াহুড়া করে আবেদন করবেন না। অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি ডিটেলস আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন কোন ডকুমেন্ট আপনাদের কিন্তু সাবমিট করতে হবে বা যেগুলো করলে আপনার চান্সেস থাকে যে আপনার যে পুনরায় নামটা ফাইনাল বা অ্যাপ্রুভাল লিস্টে কিন্তু চলে আসবে। তো সরাসরি সেটা দেখার জন্য আমরা কি করব, যে কোনো মোবাইলে আপনার ব্রাউজার খুলে নেবেন। খুলে নেওয়ার পরে কিন্তু আমাদের যে চ্যানেলের নাম রয়েছে ইয়োবং, এটা কিন্তু গুগলে লিখে দেবেন। তো আমি এখানে ইয়োবং লিখে দিলাম। ইয়োবং লিখে যখনই আপনারা আপনাদের সার্চ করবেন মোবাইলে গুগলে, দেখবেন এরকম উপরে কিন্তু চলে আসবে ইয়োবং লেটেস্ট নিউজ, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করে দেবেন তখনই দেখবেন যে আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট এই ইয়োবং সেটা কিন্তু খুলে যাবে এবং সবার উপরেই আমরা দেখতে পাচ্ছি এসআইআর অ্যাপিল 2026 ভোটার তালিকায় আন্ডার অ্যাডজুডিকেশন ও ডিলিটেড ভোটার আপনার যা জানা জরুরি বা যেগুলো আপনাকে করতে হবে অ্যাপিল করার আগে। কারণ অ্যাপিল করে নিলেন তারপরে এগুলো দেখলেন, সেক্ষেত্রে কোনো লাভ নেই। অর্থাৎ যে কোনো কাজ করার আগে ভালো মতো বুঝে তারপরে কিন্তু করতে যাবেন। এবার আমরা যদি এই পোস্টের উপরে ক্লিক করি, এই পোস্টটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং ওপেন হয়ে যাওয়ার পরে ডিটেলসে কিন্তু এখানে বলবে বা বলা রয়েছে, কারণ আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আবার পোস্ট কিন্তু লিখেও দিচ্ছি, যে আপনারা অনেকেই রয়েছেন যারা কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে বাংলা পড়ে পড়ে বারবার দেখে কিন্তু আপনারা নিজেরা বুঝতে পারেন। অনেকেই আবার কিন্তু ভিডিও দেখেই বুঝে যান। যারা বুঝতে পারেন তারা খুবই ভালো, যারা বুঝতে পারেন না তাদেরও জন্য কিন্তু আলাদা ব্যবস্থা রয়েছে। অনেকেই আবার ডকুমেন্ট কী লাগবে ভিডিও দেখে ভুলে গেছেন, সেক্ষেত্রে এখানে কিন্তু লেখা রয়েছে। আপনারা চাইলে অনায়াসে কিন্তু আপনাদের যে মোবাইল ফোন সেখানে ইয়োবং সার্চ করে আপনারা এই পোস্টগুলো কিন্তু ইজিলি দেখে নিতে পারেন। এবার কথা হচ্ছে, আপনারা যারা মনে করুন এই অ্যাপিল করবেন তার আগে কিন্তু ভালো করে ভেরিফাই করবেন যে আপনি যে ডকুমেন্টসগুলো সাবমিট করছেন সেগুলো আদৌ বৈধতা রয়েছে কিনা, বা আগে যেগুলো দিয়েছিলেন সেগুলো ছাড়া আর কি আপনি দিতে পারছেন, তাই না? দেখুন এখানে সব থেকে প্রথমে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এসআইআর অ্যাপিল 2026। সম্প্রতি ভারতের নির্বাচন কমিশন ইসিআই পশ্চিমবঙ্গের জন্য যে বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া চালিয়েছে, তাতে দেখা গেছে লক্ষ লক্ষ ভোটারের নাম আন্ডার অ্যাডজুডিকেশন হিসাবে চিহ্নিত করা হয়েছে। শুধু তাই নয়, এর ফলে বহু মানুষের নাম তালিকা থেকে বাদ বা ডিলিটেডও হয়ে গেছে বা পড়েছে। এবার আমরা যদি দেখি আন্ডার অ্যাডজুডিকেশন বা বিচারাধীন মানেটা কি সেটা যদি আমরা দেখি, দেখুন সহজ কথায় আপনার ভোটার কার্ডের তথ্য বা নথিপত্র কোনো তথ্যের গরমিল বা অসঙ্গতি ধরা পড়লে কমিশন সেটিকে সরাসরি বাতিল না করে তদন্তহীন বা আমরা যেটা বলছি বিচারাধীন, অর্থাৎ সংশয় রয়েছে আপনার ডকুমেন্টে, সেটা ভেরিফিকেশন চলছে, একেই বলা হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন। আচ্ছা, কেন এমন হয়? যদি আপনার নাম বা বাবার নামে বানান ভুল থাকে, ঠিকানায় অস্পষ্টতা থাকে অর্থাৎ স্পষ্টতা কোনো নেই, অস্পষ্টতা যদি থাকে, অথবা একই ব্যক্তির নাম দুটি আলাদা জায়গায় পাওয়া যায়, তবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা অর্থাৎ এআই যে রয়েছে বা ফিল্ড সার্ভে এর মাধ্যমে কিন্তু সেগুলোকে ফ্ল্যাগ করা হয় বা চিহ্নিত কিন্তু করা হয়। আচ্ছা, ভোট দিতে পারবেন কি? দেখুন, যতক্ষণ আপনার নামের পাশে এই স্ট্যাটাসটি থাকবে ততক্ষণ আপনি ভোট দিতে পারবেন না। জুডিশিয়াল অফিসাররা আপনার নথি খতিয়ে দেখার পর যদি সন্তুষ্ট হন তবেই আপনার নাম চূড়ান্ত তালিকায় উঠবে, যেটাকে আমরা বলছি সাপ্লিমেন্টারি লিস্ট। অর্থাৎ সাপ্লিমেন্টারি লিস্টে যাদের নাম উঠেছে তারা কিন্তু ভোট দিতে
পারবে। আশা করি আপনারা এটুকু বুঝতে পেরেছেন। আর যাদের ডিলিটেড হয়ে গেছে তাদের জন্য অ্যাপিলের যে অপশন সেটা কিন্তু খোলা রয়েছে। আচ্ছা, তারপরে দেখুন এখানে একটা ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে এখানে ক্লিক করে ভিডিওটা দেখতে পারেন যে কীভাবে অ্যাপিল আপনারা করবেন। অ্যাপিল পদ্ধতি আমি আগের দিনও বলেছি, আর আজকে কিন্তু আরও ডিটেলসে আপনাদের জানাচ্ছি। দেখুন, ডিলিটেড ভোটার 2 নম্বরে বলছে বাতিল ভোটার মানে কি। তদন্ত বা শুনানির পর যখন নির্বাচন কমিশন নিশ্চিত হন যে কোনো ভোটারের তথ্য ভুল, তারপরে মনে করুন ব্যক্তিগত ওই এলাকায় আর বসবাস করেন না, কিংবা তিনি মৃত, তখন তার নাম তালিকা থেকে চিরতরে মুছে ফেলা হয়, একেই ডিলিটেড বলা হয়। এটা আশা করি আপনারা জানেন। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিসংখ্যান দেখা গেছে প্রায় 13 লক্ষ ভোটারের নাম এই প্রক্রিয়ায় বাদ দেওয়া হয়েছে এখনও অবধি, অর্থাৎ এই শুনানি যে চলছে বা আন্ডার অ্যাডজুডিকেশন যে ছিল সেটার জন্য, সেটার ফলে যে 60 লক্ষ বিচারাধীন ছিল তার মধ্যে 13 লক্ষ ইতিমধ্যে বাদ গেছে, পরবর্তীতে আরও আপডেট আমরা পাবো। আচ্ছা, কেন এত মানুষের নাম এই তালিকায় এলো? দেখুন, বলছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তালিকায় স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ। তবে এর পেছনে কয়েকটি প্রধান কারণ রয়েছে, যেমন তথ্যগত ত্রুটি, এখানে কিন্তু নামের বানাম বা বয়সের ভুল রয়েছে, অনুপস্থিতি অ্যাবসেন্স অফ ডিউরিং হিয়ারিং, এখানে বলছে শুনানির নোটিশ পাওয়ার পর নির্দিষ্ট সময়ে হাজির না হওয়া, তারপরে প্রযুক্তিক ত্রুটি যেটা রয়েছে, অনেক ক্ষেত্রে সফটওয়্যারের ভুলের কারণেও কিন্তু সাধারণ মানুষের নাম এই তালিকায় চলে আসতে পারে। অর্থাৎ অনেকেই বলছেন যে দাদা আমার সমস্ত কিছু ঠিক আছে, বাবা মায়ের নাম 2002 সালে আছে, তারপরেও ডিলিট হয়ে গেছে, তো তাদের ক্ষেত্রে এটা কিন্তু সফটওয়্যারের যে মানে ভুল সেটা কিন্তু হতে পারে। সেক্ষেত্রে আপনাদের ভয় পাওয়ার কারণেই আপনাদের নাম কিন্তু কোনো মতোই ডিলিটের লিস্টে থাকবে না, আপনার নাম কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টে আসবেই আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে কি বলছে, আপনার নাম এই তালিকায় থাকলে কি করবেন। আপনার নাম ভোটার ভোট দানের অধিকার ফিরে পেতে নিচের পদক্ষেপগুলো দ্রুত অনুসরণ করুন। অর্থাৎ এবার আসছি আমরা মূল জায়গায়, যে ধরুন আপনার নাম ডিলিটেড করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে এখন আপনাকে কী কী করতে হবে। দেখুন, স্ট্যাটাস চেক করুন। প্রথমেই আমি আপনাদের আগেও বলেছি, কোন লিস্ট বেরোলো কী বেরোলো সেইভাবে না চেক করে অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে লিস্ট বেরোবে সেটাতে আপনারা মানে কান দিবেন, চোখ দিবেন, সব কিছু দিবেন, তারপরে কিন্তু আপনারা ভেরিফাই হবেন যে হ্যাঁ সত্যিই আপনার নাম কিন্তু ডিলিট হয়েছে। যেমন এখানে বলছে স্ট্যাটাস চেক করুন। প্রথমেই নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে বা ভোটার হেল্পলাইন অ্যাপে গিয়ে আপনার নাম চেক করুন, দেখুন নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন বা ডিলিটেড লেখা আছে কি না। তারপরে সাপ্লিমেন্টারি লিস্ট দেখুন, যে সাপ্লিমেন্টারি লাস্ট দেওয়া হয়েছে সেটা আপনারা দেখুন। কমিশন নিয়মিত কিন্তু অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট 1, লিস্ট 2 এভাবে কিন্তু প্রকাশ করছে, সেখানে আপনার নাম রয়েছে কিনা বা উঠছে কিনা সেটা কিন্তু যাচাই করুন। আচ্ছা, তারপরে অ্যাপিল করুন। যদি আপনার নাম অন্যায়ভাবে বাদ পড়ে থাকে বা বাদ দিয়ে দেওয়া হয়, তবে জেলার বিশেষ ট্রাইব্যুনালে আবেদন করুন। সাধারণত প্রথম তালিকা প্রকাশের 15 দিনের মধ্যে এই অ্যাপিল করতে হয়। ধরুন যাদের মনে করুন এই লাস্ট সাপ্লিমেন্টারি লিস্টে দেখছেন নাম নেই কিন্তু ডিলিটেড লিস্টে আসছে, তাহলে আগামী 15 দিন আপনাদের হাতে সময় রয়েছে। এই 15 দিনে কিন্তু আপনারা আপনাদের যে নাম সেটাকে কিন্তু মানে অ্যাপিলের খাতায় নিয়ে যেতে হবে, নাহলে কিন্তু আর অ্যাপিল করতে পারবেন না। আচ্ছা, তারপর বিএলওর সাথে যোগাযোগ, আপনার এলাকার বুথ লেভেল অফিসারের সঙ্গে দেখা করে সঠিক নথি জমা দিন। আচ্ছা, এখানে বিশেষ দ্রষ্টব্য বলেছে, কি বলেছে যে গণতন্ত্রে ভোট দেওয়া প্রতিটি নাগরিক মৌলিক অধিকার রয়েছে, তাই আপনার নাম ভোটার তালিকায় সঠিক অবস্থায় আছে কিনা তা আজই নিশ্চিত করুন, এবং সময় পেরিয়ে গেলে কিন্তু ভোট দেওয়ার সুযোগ হারাতে পারেন বা আপনার কিন্তু ভোট দিতে পারবেন না, সেটাই কিন্তু বলা হচ্ছে। তারপরে দেখুন এখানে সরাসরি আমি লিঙ্ক আপনাদের জন্য অ্যাড করে দিয়েছি, অনলাইন অ্যাপিল লিঙ্ক। এখানে ক্লিক যদি আপনারা করেন তাহলে সরাসরি যে আমাদের ভোটার্সের অফিসিয়াল পোর্টাল রয়েছে voters.eci.in, যেখান থেকে আমরা কিন্তু দেখতে পাবো আপনাদের সমস্ত তথ্য, যেখান থেকে আমরা সাপ্লিমেন্টারি লিস্ট ডাউনলোড করতে পারবো, সেই অফিসিয়াল লিঙ্ক কিন্তু খুলে যাবে। অর্থাৎ এখানে ক্লিক করে আপনারা অনলাইনে অ্যাপিলও করতে পারবেন, এখানে কিন্তু সমস্ত কিছু অপশন থাকবে। আচ্ছা, হলো এবার দেখুন চলে আসি যে ট্রাইব্যুনালের জন্য প্রয়োজনীয় নথিপত্রের তালিকা। আপনারা জানেন যে যখন আপনারা ট্রাইব্যুনালে আবেদন করবেন তখন আপনাদের কাছে নথি কিন্তু ভালো থাকতে হবে। যদি নথি ভালো না থাকে, আগের নথিগুলোই আপনারা সাবমিট দেন, তাহলে আপনাদের নাম কিন্তু ফাইনাল যে তালিকা বা সাপ্লিমেন্টারি লিস্টে কিন্তু আসবে না। সেক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টগুলো আপনারা দেখতে পারেন। এছাড়াও যদি আপনার কাছে অন্য কোনো ডকুমেন্ট থাকে সেটাও আপনারা সাবমিট করবেন। দেখুন 1 নম্বরেই বলেছে যে শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, যদি শিক্ষা সংক্রান্ত কোনো সার্টিফিকেট আপনার থেকে থাকে সেটা কিন্তু অ্যাটাচ করবেন। তারপর কি বলেছে, ওবিসি শংসাপত্র যদি থেকে থাকে সেটা, তারপরে আধার কার্ড, 2002 সালের আগে ভোটার লিস্টের প্রমাণ, প্যান কার্ড যদি আপনার থাকে সেটা, রেশন কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম শংসাপত্র বা ফ্যামিলি রেজিস্টার, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। 2011 সালে যখন লাস্ট জনগণনা হয়েছিল তখনকার যদি আপনাদের ফ্যামিলি রেজিস্টার থেকে থাকে সেটা,
তারপরে জমির দলিল, তারপর জমির পর্চা যেটাকে আমরা রেকর্ড বলছি, রেকর্ডস অফ রাইটস, তারপরে বাড়ি পাওয়ার শংসাপত্র, ধরুন আপনি কোনো সরকারি থ্রু থেকে বাড়ি পেয়েছিলেন সেটার যদি কোনো কাগজ থেকে থাকে, তারপরে মনে করুন যে বিদ্যুৎ বিল আপনি যে দেন সেটা, টেলিফোন বিল, তারপরে ব্যাংক পাসবুক, এলআইসি সংক্রান্ত নথি, চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার, ধরুন অনেকে চাকরি পেয়েছিলেন সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট লেটার যদি আপনার কাছে থেকে থাকে, তারপরে পেনশন পেমেন্ট অর্ডার অর্থাৎ পিপিও যেটা রয়েছে সেটা, তারপরে সেন্সাস ডেটা যেটা আমি আপনাদের বললাম 2011 সালের লাস্ট যেটা আপডেট ছিল সেটা যদি আপনার কাছে না থাকে আপনি জোগাড় করতে পারবেন, সে আপনার যে এলাকা রয়েছে, গ্রাম হলে পঞ্চায়েত থেকে, আর যদি শহর হয় সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটি থেকে আপনার কিন্তু অনায়াসে এই ডেটাগুলো পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে 2002 সালের আগের মেডিকেল রিপোর্ট যদি থেকে থাকে, আর আপনারা চেষ্টা করবেন 2002 সালের আগের যত ডকুমেন্ট রয়েছে সেগুলো কিন্তু হাতের কাছে রাখার। তারপরে 2002 সালের আগের যে কোনো শংসাপত্র যেটা আমি আপনাদের বললাম, তারপরে অন্যান্য সরকারি নথি যদি থাকে আপনার কাছে সেটা, তারপরে জন্ম শংসাপত্র, এটা তো বলেছি উপরে। তো এই কিন্তু ডিটেলস আপনারা অবশ্যই রেডি রাখবেন, বা এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনারা রেডি রাখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন সেটা কিন্তু রিজেক্টেড হওয়ার চান্সেস খুব কম থাকবে। এবার আগের ডকুমেন্টগুলো যেগুলো আপনারা দিয়েছিলেন শুনানির সময় সেগুলোই যদি আপনারা দেন তাহলে কিন্তু আবারও আপনাদের নাম সেটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। আচ্ছা, গুরুত্বপূর্ণ কিছু টিপস কিন্তু এখানে আমি আপনাদের জন্য অ্যাড করে দিয়েছি, সেটা হচ্ছে সবচেয়ে পুরনো নথিগুলো, যেমন বিশেষ করে 2002 সালের আগের, আলাদা করে রাখুন, সেগুলো কিন্তু আপনার মোস্ট ইম্পর্ট্যান্ট কাজে আসবে। তারপরে প্রতিটি ডকুমেন্টের সাথে অন্তত 2 সেট কপি ফটোকপি রাখুন, মানে জেরক্স করে রাখুন সাথে, কারণ আপনার কখন কোন ডকুমেন্ট দিতে হবে সেটা ঠিক নেই, যার জন্য ওগুলো আগে থেকে জেরক্স করে এক কপি অরিজিনালগুলো একটা ফাইলে রাখবেন আর জেরক্সগুলো আরেকটা ফাইলে কিন্তু রেখে দেবেন। আচ্ছা, তারপরে যাদের নাম এখানে আরও একটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে নিজের ও বাবা মায়ের পুরনো নথি যত সম্ভব সংযুক্ত করুন, অর্থাৎ সংযুক্ত করতে বলা হচ্ছে, মানে যত পুরনো নথি রয়েছে আপনার আর আপনার বাবা বা মায়ের সাথে সম্পর্কের কোনো ডকুমেন্ট যদি থেকে থাকে। আচ্ছা, তারপর যাদের নাম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট থেকে ডিলিট হয়েছে, এখনও দুটি পথ খোলা আছে, অনলাইনে অ্যাপিল এবং অফলাইনে অ্যাপিল। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবার 15 দিনের মধ্যে ডিএম, এসডিএম, এসডিও অফিসে গিয়ে সরাসরি অফলাইনে আবেদন করা যাবে, এবং অনলাইনে আপনারা আবেদন করতে চাইলে পোর্টালের মাধ্যমে করতে পারবেন। নথি যত বেশি ও পুরনো হবে তত শক্তিশালী হবে আপনার কেস। শেয়ার করুন, যাদের ভোটার তালিকা থেকে নিজেদের নাম ডিলিট হয়ে গেছে তাদের সাহায্য করুন, বা তাদের জানিয়ে দিন যে কিভাবে কি করতে হবে এই পোস্টগুলো শেয়ার করে। আশা করি আপনারা বুঝতে পারছেন, সমস্ত কিছুই আমি আপনাদের ডিটেলসে বলে দিলাম। এরপরও আপনাদের হয়তো অনেকের অনেক রকম কোশ্চেন থাকবে, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু আপনাদের যে কমেন্টের রিপ্লাই, আর না হলে কিন্তু টেলিগ্রাম গ্রুপে গিয়েও বলতে পারেন, সেখানেও গিয়ে কিন্তু আপনাদের দিয়ে দিই রিপ্লাই, বা কী সলিউশন রয়েছে সেটা, বা আপনাদের যদি বড় কোনো সলিউশন থাকে বা বড় কোনো রিপ্লাই থাকে সেটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সলিউশন দিয়ে দিই। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি আপনারা ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা এনেবল করে নেবেন, তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।